আস্তে করুন স্যার, জ্বলে যাচ্ছে আমার। একটু সহ্য করো, একটু পর জ্বালা কমে যাবে, তখন ভালো লাগবে। আর আমাকে ডিস্টার্ব করো না তো। তুমি এত নড়াচড়া করলে আমার মনোযোগ কি থাকবে? সো যেটা করছি করতে দাও, ডোন্ট ডিস্টার্ব, ওকে? স্যার আর সহ্য করতে পারছি না, সত্যিই খুব জ্বালা করছে, মনে হচ্ছে কেউ আমার চামড়া ছিঁড়ে নিচ্ছে। আমার কাজ শেষ না করে আমি তোমাকে ছাড়ছি না। জ্বালা করলে চিৎকার করো, তবু আমি আমার কাজ শেষ করেই তোমাকে ছাড়ব। আমাকে দেখে একটু মায়া হচ্ছে না আপনার? আর এত জোরে কেন করছেন? আস্তে করলে কি হয়? ওহ মা গো, লাগছে তো। হেই ওয়েট ওয়েট, আপনারা যা ভাবছেন এখানে কিন্তু তেমন কিছুই হচ্ছে না। কি ঘটছে এখানে বলছি, চলুন একটু পিছনে নিয়ে যাই আপনাদের। 2 দিন আগের কথা। বাট গল্প শুরু করার আগে পরিচয়টা দিয়ে নেওয়া প্রয়োজন। আমি তাওসিফ আফ্রিদি, এই শহরের নাম করা একজন টপ বিজনেসম্যান। আম্মু ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নেই। খুব সকালে ঘুম থেকে উঠেছি। আজকে অফিসে কয়েকজন স্টাফ আর একজন পিএর জন্য ইন্টারভিউ নিতে হবে। 10টা ইন্টারভিউ টাইম। সকাল 7টায় ঘুম থেকে উঠে গোসল করে নিলাম। অতবার ওয়াশরুম থেকেই একটা টি শার্ট আর ট্রাউজার পরে রুমে আসি। তখন দরজায় কেউ নক করলে আমি ভিতরে আসতে বলি। আমার বাসায় কাজের মেয়ে তার হাতে কফি বানিয়ে নিয়ে এসেছে। আমি কফিটা টেবিলে রেখে চলে যেতে বলি। মেয়েটা আমার কথা মতো কফি রেখে চলে যায়। আমি কফির কাপ নিয়ে ব্যালকনিতে চলে আসি। সকালে ঠান্ডা মিষ্টি বাতাসে মনটা ফুরফুরে হয়ে গেল। কফি শেষ করে হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গিয়েছে। অফিসের জন্য রেডি হয়ে নেই। এরপর অফিসের ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে নিচে আসি। আর নাস্তা না করেই চলে যেতে নিলে আম্মু পেছন থেকে ডেকে বলে, প্রীতি, না খেয়ে কোথায় যাচ্ছিস তুই? অফিসে যেতে হবে আম্মু, আর এখন ক্ষুধা নেই। আমি পরে অফিসের ক্যান্টিন থেকে খেয়ে নেব। কতবার বলেছি বাহিরের খাবার বন্ধ, চুপচাপ টেবিলে এসে বস। আগে নাস্তা করবি, পরে অফিসে যাবি। আম্মু এত সহজে ছাড়বে না, আর তাই আর কিছু না বলে নাস্তা করতে বসে পড়ি। অতঃপর হালকা পাতলা নাস্তা করে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ড্রাইভ করতে থাকি। মেরে খাবো মেজো আয়ে, মেরে খাবো মেজো আয়ে, आके मुझे छेड़ जाए, उसे कब हो कभी सामने तो आए, ला 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 ला। কিরে আপু, সকাল সকাল পাগল হয়ে গেলি নাকি? নাকি নিজেকে বলিউড নায়িকা কাজল মনে করছিস? তবে তোর জন্য শাহরুখ খান কিন্তু আসবে না। সকাল সকাল আমার রুমে পাকামি করতে চলে এসেছি। আমি নিজেকে কি মনে করি সেটা তুই বুঝবি না পিচ্চি সোনা। একদম আমাকে পিচ্চি বলবে না, আমি ক্লাস 9-এ পড়ি এবার। আর তোমাকে আম্মু রাখছে, তোমার নাকি আজকে ইন্টারভিউ আছে। আমি জানি আমার ইন্টারভিউ আছে, আমি রেডি আছি, এই দেখ। বলেই আমি তোয়ালে সরিয়ে ফেলি। আসলে ঘুম থেকে আরো আগেই উঠেছি। চেঞ্জ করে তোয়ালে পেঁচিয়ে কাজলের মতো করে ডান্স করছিলাম আর গান করছিলাম। আচ্ছা আসো তাহলে, 9টা কিন্তু বেজে গেছে, আরো 10 মিনিট আগে। আমি হাসতে হাসতে সোনালির কাছে এসে ওর গলা টিপে ওকে ডাইনিং এ রুমে নিয়ে চলে আসি। কোনো রকমে নাস্তা করে বাসা থেকে বের হয়ে তাওসিফ গ্রুপ অফ কোম্পানিতে ইন্টারভিউ দিতে। রাস্তায় একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে রাস্তা পার হবার জন্য। আমি এগিয়ে গিয়ে ওনাকে রাস্তা পার করে দিই। আমাকে একটু নিচু করে গালে কিস করে। আমি হাসতে হাসতে চলে আসি অফিসের সামনে। বিশাল বড় একটা অফিস। ভেতরে এসে দেখি আমার মতো আরো 30-40 জন এসে আগেই বসে আছে। চাকরির আশা ছেড়েই দিলাম। এত লোকের মধ্যে আমার আর চাকরি হয়েছে, তাও বসে পড়ি কি হয় সেটা দেখার জন্য। রাস্তায় জ্যামের জন্য 10 মিনিট লেট হয়ে গিয়েছে। অফিসের সামনে এসে গাড়ি থেকে নেমে দারোয়ানকে গাড়ির চাবিটা দিয়ে বলি যে গাড়ি পার্ক করে রাখতে। অতঃপর অফিসের ভিতরে এসে সোজা নিজের ক্যাবিনে চলে আসি। আর ম্যানেজার হৃদয় এসে বলে, স্যার, সব ক্যান্ডিডেট চলে এসছে, ইন্টারভিউ কি শুরু করবেন এখন? সিসিটিভির দিকে লক্ষ্য করুন হৃদয় সাহেব,
এরা সবাই ইন্টারভিউর জন্য এসছে স্যার। ব্ল্যাক থ্রি পিস পরা ওই মেয়েটাকে আমার বিয়ের জন্য সিলেক্ট করলাম। আর বাকি যেই পোস্টের জন্য স্টাফ লাগবে আপনি ইন্টারভিউ নিয়ে যোগ্যতা যার বেশি তাদেরকে চাকরি দিয়ে দিন। ঠিক আছে স্যার, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করছি। এক এক করে সবার ইন্টারভিউ হয়ে যায়, কেউ আমাকে ডাকেনি। একজন এসে বলে ইন্টারভিউ শেষ, আর ক্যান্ডিডেট সিলেক্ট হয়ে গেছে। তার একটু পরেই ইন্টারভিউ রুম থেকে একজন বের হয়ে আসলে আমি তার কাছে গিয়ে বলি, স্যার আমি তো এখনো ইন্টারভিউই দেইনি, তাহলে ইন্টারভিউ শেষ কিভাবে? আপনি তো মিস সোহা, তাই না? জি আমি সোহা। আপনার জব সবার আগেই হয়ে গেছে। আপনি আমাদের স্যারের পিএ। আগামীকাল থেকে আপনি জয়েন করুন। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। বলে লোকটা আমার হাতে একটা খাম দিয়ে চলে যায়। যা বাবা, এটা কি হলো? কোনো ইন্টারভিউ দিলাম না, আমাকে চিনেও না, আর চাকরি দিয়ে দিল। সে যাই হোক, চাকরিটা প্রয়োজন ছিল খুব, চাকরিটা পেয়ে গেলাম তো খুশি মনে অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতে ছোট বোন সোনালি বলে, কি রে আপু, চাকরি হলো আজকে? ফাইনালি আজকে চাকরি হয়ে গেছে। তুই স্কুলে যাসনি কেন? তোকে না বললাম আজকে আমার স্কুল বন্ধ। আচ্ছা রুমে গিয়ে ফ্রেশ হ তুই, আমি আম্মুকে খুশির খবরটা দিয়ে আসি। আমি মাথা নেড়ে আমার রুমে চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে রওনা দিয়েছি। হঠাৎ রাস্তায় একটা রিকশার সাথে একটু ধাক্কা লেগে যায়। একজন বয়স্ক লোক রিকশা থেকে পড়ে যায়। আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে লোকটাকে ধরার আগেই কোথা থেকে সোহা এসে লোকটাকে ধরে তুলে আমার দিকে তাকিয়ে বলে, এই মিস্টার, চোখে বাসায় রেখে আসছেন নাকি? আর গাড়ি চালানোর সময় চোখে অন্ধের মতো কালো চশমা পরে আছেন কেন? আপনার জন্য একজন বয়স্ক লোক রিক্সা থেকে পড়ে গেল। বড়লোক বলে কি গরিব মানুষকে মানুষ বলে মনে করেন না? বাপের টাকার গরম খুব, তাই না? যদি ওনার কিছু হয়ে যেত? দেখুন মিস, আমি ইচ্ছে করে এটা করিনি। আর রিকশাটা হঠাৎ ব্রেক করায় এমনটা হয়ে গিয়েছে। আপনি আমাকে যাচ্ছে তাই বলতে পারেন না। আহা হা হা, চুরি তো চুরি, তার উপর সিনা জুরি। লোকজন ডেকে পিটানি খাওয়ালে ঠিক হবে। জাস্ট শ্যাট আপ। ডু ইউ নো হু আই এম? কেন ভুলে গেছেন আপনি কে? ওই যে গাছিনি মুভির মতো 15 মিনিট পর মেমোরি লস হয় নাকি আপনার? যদি মনে করতে না পারেন আপনি কে, তাহলে শরীরে লিখে রাখবেন, তাহলে আর কখনো ভুলবেন না আপনি কে। জাস্ট শ্যাট আপ। কারো সম্পর্কে কিছু না জেনে উল্টো পাল্টা কিছু বললে কিন্তু তার ফল ভালো হয় না মিস সোহা। লোকটার মুখে আমার নাম শুনে আমি চুপ হয়ে গেলাম। অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছি। লোকটা আমার দিকে রহস্যময় করে তাকিয়ে থেকে দাঁত কিরমির করতে করতে চলে যায়। কিছুটা ভয় পেয়ে আমি মাথা নিচু করে নেই। রাগে মাথা গরম হয়ে আছে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে করতে চলে আসি অফিসে। অফিসে এসে সোজা নিজের ক্যাবিনে চলে আসি। হৃদয় সাহেব নক করে আমার রুমে আসে। স্যার আমাকে ডেকেছেন? মিস সোহা অফিসে এলে সোজা আমার কেবিনে পাঠিয়ে দেবেন। হৃদয় সাহেব ঠিক আছে বলে চলে যায়। আমি ল্যাপটপ খুলে কাজ করতে থাকি। অফিসে আসতেই ম্যানেজার সাহেব এসে বলে বস তার রুমে রেখেছে। আমি মাথা নেড়ে চলে আসি বসের কেবিনের সামনে। নক করে বলি, মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং বলেই আমি চেয়ার উল্টো দিকে করে বসে থাকি। বসের কেবিনে এসেই দেখি উনি উল্টো দিকে ঘুরে বসে আছে। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আপনি তো আজকেই জয়েন করেছেন তাই না? জি স্যার। টেবিলের উপর একটা পেপার রাখা আছে, দেখেন, এগ্রিমেন্ট পেপার। ওটায় সাইন করুন। কিসের এগ্রিমেন্ট স্যার? আপনি 1 বছরের মধ্যে এই জব নিজের ইচ্ছাতে ছাড়তে চাইলে আপনাকে 2 কোটি টাকা দিতে হবে। আর যদি আমি আপনাকে 1 বছরের আগে বের করে দেই তাহলে এই কোম্পানি আপনাকে 2 কোটি টাকা দিবে। আমি তো জব ছাড়বো না স্যার। আর কোনো কারণ ছাড়া আপনি আমাকে কেন বের করে দিবেন? আমার উপর এতটুকু বিশ্বাস রাখতে পারেন স্যার, আমি মন দিয়ে কাজ করব। তাহলে তো সাইন করতে আর কোনো প্রবলেম হবার কথা নয়। না স্যার, কোনো প্রবলেম নেই বলে আমি সাইন করে দেই। সাইন করা শেষ হতেই বস আমার দিকে
ঘুরে এগ্রিমেন্ট পেপার এক টানে নিয়ে নেয়। আমি বসকে দেখেই তো আমার মাথায় হাত, এটা তো সেই রাস্তার লোকটা যাকে একটু আগে যা তা বলেছি। ভয়ে ভয়ে শুকনো ঢোক গেলে কাঁপাকাঁপি কণ্ঠে বলি, আপনি? ইয়েস, আমি। বলেছিলাম না, কারো সম্পর্কে কিছু না জেনে কিছু বললে পরে সেটা হিতে বিপরীত হয়। আমি গাজনি? হ্যাঁ, আমি নিজের শরীরে লিখে রাখবো যে আমি কে, তাই না মিস সোহা? স্যার, ওসব তো আমি লোকটার জন্য বলেছি। আসলে আমি খুব ভালো আর ভদ্র একটা মেয়ে। আপনি কতটা ভালো আর কতটা ভদ্র সেটা তো আমার দেখা হয়ে গিয়েছে। এখন একটা কাজ করুন, আমার জন্য গিয়ে নিজের হাতে গরম গরম এক কাপ কফি বানিয়ে নিয়ে আসুন। আপনার কথা শোনার পর থেকে মাথাটা ব্যথা করছে, তাই আপনার হাতের কফি খেয়েই মাথা ব্যথা দূর করব। স্যার, আমি কফি বানাবো? এই রুমে কি আপনি ছাড়া আর কেউ আছে মিস সোহা? পড়েছি টেবিলের হাতে, না চাইতেও করিতে হইব সব কিছু। মাথা নেড়ে স্যারের রুম থেকে বের হতে গেলে স্যার পেছন থেকে ডেকে বলে, এই যে মিস সোহা, আপনাকে কি এখন ভদ্রতা শিখাতে হবে? কেন স্যার, আবার কি করলাম আমি? আসার পর বসকে সালাম দিতে হয়, সেটা দেননি। এখন আমার রুম থেকে বের হচ্ছেন, তাও সালাম না দিয়ে চলে যাচ্ছেন। ভুল হয়ে গেছে স্যার, আসসালামু আলাইকুম। সালাম দিয়েই সোহা চলে যায়। আমি বসে হাসতে থাকি। আমাকে রাস্তায় অপমান করা, তাই না? এখন থেকে বুঝবে মিস সোহা, এই তাওসিফ আফ্রিদিকে অপমান করার পরিণাম কি হতে পারে। এই কোন ডেভিলের পাল্লায় আমারে ফেললা খোদা? রাস্তায় কেন যে পাকনামি করতে গেলাম? তাই তো বলি, আমাকে চেনে না জানে না, আমার নাম জানে কিভাবে? সোহারে, তুই তো গেলি ডেভিলকে না দেখে, কেন যে এগ্রিমেন্টটা সাইন করতে গেলি? এবার তোর যে কি হবে আল্লাহই জানে। কফি বানিয়ে চলে আসি স্যারের রুমে। স্যার, আপনার কফি বলেই চলে আসতে নিলে স্যার ডেকে বলে, আমি কি আপনাকে যেতে বলেছি? কফি তো দেওয়া হয়ে গেছে স্যার। আপনি আমার পিএ। পিএ মানে জানেন তো মিস সোহা? জি স্যার, জানি। বলুন কি করতে হবে? আমি কফি খেতে খেতে আপনি এই ফাইলগুলো একটু চেক করুন, খুব ইম্পর্টেন্ট, সো ভালো করে চেক করুন। আমি মাথা নেড়ে ফাইল হাতে নিয়ে চেক করতে থাকি। স্যার কফিতে চুমুক দিয়ে টেবিলে কাপ রাখে। হঠাৎ আনমনে আমার হাতে লেগে কফির কাপ নিচে পড়ে যায়, আর গরম কফি এসে আমার হাতে পড়ে। আমি আহ বলে চিৎকার দিয়ে চেয়ার থেকে পা ধরে বসি। আমি তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে সোহার কাছে এসে অপর পা ধরে বলি, খেয়াল কোথায় থাকে তোমার? হ্যাঁ, চোখে দেখতে পাও না? আমার হাত ধরে উঠে সোফায় চলো। সোহা কিছু না বলে আমার হাত ধরে উঠে দাঁড়ায়। আমি সোহাকে সোফায় বসিয়ে হৃদয়কে ডেকে স্যাভলন আর মলম আনতে বলি। হৃদয় গিয়ে দ্রুত স্যাভলন আর মলম নিয়ে আসে। আমি সোহার পায়ের কাছে বসে ওর সালোয়ারটা কিছুটা উপরে টেনে তুলি। সোহা আমার দিকে তাকিয়ে আছে। চুপচাপ করে শুয়ে থাকো, লেট করলে পায়ে ফুসকা পড়ে যাবে। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে আছি, আর স্যার আমার পায়ে তুলোতে করে স্যাভলন দিলে আমি আহ করে উঠি। এরপর মলম নিয়ে পায়ে দিতে থাকে, আর তখন প্রথম কথাগুলো হয়, আপনারা এতক্ষণে আবার অন্য কিছু ভাবেননি তো? বেশি জ্বালা করছে এখনো? কিছুটা করছে। আপনাকে ধন্যবাদ স্যার, আমি এখন গিয়ে কাজ করি। চুপচাপ এখানেই শুয়ে থাকো, পা নিয়ে হাঁটতে পারবে না। ওরে নাকি কাজ করবে, তোমার আজকে আর কাজ করতে হবে না। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকি। স্যার গিয়ে চেয়ারে বসে কালকে কল করে। একটু পর একজন লোক এসে সবকিছু পরিষ্কার করে দিয়ে চলে যায়। আমি স্যারকে কত কিছু বললাম, আর স্যার কত ভালো। শুয়ে স্যারের দিকে তাকিয়ে আছি। ফাইলগুলো নিয়ে চেক করি। সবকিছু চেক করার পর হৃদয়কে কল করে আমার কেবিনে ডাকি। হৃদয় এসে সোহাকে শুয়ে থাকতে দেখে বলে, স্যার, সোহা এভাবে শুয়েছে কেন? গরম কফি পায়ে পড়েছে, আর এর জন্যই আপনাকে দিয়ে মেডিসিন আনিয়েছি। যাই হোক, এই ফাইলগুলো নিয়ে ফিক্স করে দিন, আর আমার রুমে যেন কেউ না আসে। ঠিক আছে স্যার। বলেই হৃদয় চলে যায়। আমি আবার কাজে মনোযোগ দেই। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আম্মু কল করেছে। কল রিসিভ করে বলি, আম্মু
তুমি এই সময় কল করলে? কিছু হয়েছে তোমার? আমি ঠিক আছি। আসলে তোকে একটা কথা বলার জন্য কল করলাম। বলো আম্মু, কি বলবে? না, আসলে আমি তোর বিয়ের জন্য ঘটককে বলেছিলাম। উনি আমাদের বাসায় এসেছে কিছু মেয়ের ছবি নিয়ে। একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুই কি বাসায় আসতে পারবি এখন? এই কথা বলার জন্য তুমি এই সময় কল করেছো আম্মু? হ্যাঁ, তুমি জানো অফিসে আমার কত কাজ, আর এইসব বিয়ে নিয়ে কথা ছাড়া কি আর কোনো কথা নেই আম্মু? বিয়ের কথা বললি এমন কেন করিস তুই? সারা জীবন কি কুমারা রয়ে যাবি নাকি? সময় হলেই করব। তুমি এখন ঘটককে যেতে বলো, আর আমার কাজ আছে মা, রাখছি বলে এই কলটা কেটে আবার কাজ করতে থাকি। কিছু সময় পর সোহা উঠে বলে, স্যার আমি এখন ঠিক আছি। আমার ডেস্কটা কোথায় বলুন, গিয়ে কাজ করি। প্রথম দিনে কাজ না করে কাটাতে চাই না। আর ইউ শিওর ইউ অল রাইট? জি স্যার, আমি শিওর। স্যার ম্যানেজারকে কল করে বলে আমাকে আমার ডেস্ক দেখিয়ে দিতে। ম্যানেজার হৃদয় আসলে আমি তার সাথে স্যারের রুম থেকে বের হয়ে চলে আসি। ম্যানেজার হৃদয় আমাকে একটা ডেস্ক দেখিয়ে দিয়ে বলে, এটাই আপনার ডেস্ক মিস সোহা, আপনি কাজ করুন, আমার কাজ আছে, যাচ্ছি। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। আমি ঠিক আছে বলে চেয়ারে বসে একটা ফাইল নিয়ে কাজ করতে থাকি। অফিস টাইম শেষ হলে সবকিছু গুছিয়ে রেখে ক্যাবিন থেকে বের হয়ে গাড়ি নিয়ে অফিস গেটের সামনে আসতেই দেখলাম যে সোহা দাঁড়িয়ে আছে। আমি সোহার সামনে গাড়ি থামিয়ে বলি, এখনো এখানে কেন মিস সোহা? বাসায় যাওনি কেন? রিক্সার জন্য অপেক্ষা করছি, কিন্তু রিক্সা পাচ্ছি না। আমাকে ড্রপ করে দিবেন? আমি কাউকে ড্রপ করি না, রিক্সা না পেলে হেঁটে যাও। বলেই স্যার গাড়ি ড্রাইভ করে চলে যায়। খারুস একটা ডেভিল কোথাকার। আমি কাউকে ড্রপ করি না। ডেভিল রিক্সা না পেয়ে হাঁটতে গেলে স্যার গাড়ি নিয়ে এসে আমার সামনে থামে। গাড়ির কাজ নিলে রিক্সা পাবে না মনে হয়, চলো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। গাড়ির কাজ নিচে নামিয়ে বলে, একটু আগেই তো বললেন আপনি কাউকে ড্রপ করেন না। হঠাৎ কি মনে করে আমার উপর দয়া আসলো? একা একটা মেয়ে দাঁড়িয়ে থাকবে, তাই ভাবলাম ড্রপ করে দেই। থাক, আপনারা কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। এত কথা বলছো কেন? চুপচাপ গাড়িতে উঠে বসো, বাসায় আমার কাজ আছে। বাসায় কাজ আছে তো যান, আমি যাব না আপনার সাথে। হ্যাজ ইউর উইশ, বার্মে যাও বলেই আমি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করে চলে আসি। কি ডেভিলের ডেভিল, আমি একবার না বললাম বলে চলে গেল। শয়তান লোক একটা। হেঁটে একটু সামনে আসতে একটা রিক্সা পেয়ে যাই, রিক্সা নিয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে এসে দেখি সোনালি আমার রুমে বসে মোবাইল টিপছে। আমাকে দেখে বলে, কি রে আপু, এসে গেছিস তুই? অফিস ছুটি হয়ে গেছে তো আসবো না, তুই আমার রুমে কি করছিস? আমার রুমের ফ্যানটা চলছে না, তাই তোর রুমে এসে মোবাইলের নাটক দেখছিলাম। বই নিয়ে বসতে বললে তোর ভালো লাগে না, আর সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতে ভালো লাগে। সারাক্ষণ শুধু ফাঁকিবাজি। আমি আম্মুর কাছে শুনেছি তুমি আমার থেকে বড় ফাঁকিবাজ ছেলে, তাই আমাকে তুমি ফাঁকিবাজ বলো না। সব উত্তর আগে থেকে রেডি করা। আমার রুম থেকে যা, নয় তখন মার খাবি। যাচ্ছি, এতবার বললে কি আছে? বলে আমাকে ভেঙচি কেটে সোনালি চলে যায়। আমি ব্যাগ রেখে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে খেতে বসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে আম্মুর রুমে এসে দেখি আম্মু শুয়ে আছে। তখন বললাম, এই সময় শুয়ে আছো যে আম্মু, শরীর কি খারাপ তোমার? সেটা জেনে তোর কি লাভ? তুই কি আমার কথা চিন্তা করিস নাকি? তোমার কথা চিন্তা না করলে কার কথা চিন্তা করব আম্মু? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো? যদি সত্যি তাই মনে করিস তাহলে আমার জন্য একটা বৌমা নিয়ে আয়। আমারও তো ইচ্ছে হয় নাতি নাতনির সঙ্গে খেলা করতে। বাহিরে গেলেই দেখি সবাই নাতি নাতনির সঙ্গে হাঁটছে, আর আমার ছেলে এখনো বিয়েই করছে না। আচ্ছা, আমাকে আর 2 মাস সময় দাও, তারপর তোমার জন্য বৌমা নিয়ে আসবো। আমার কথা শুনেই আম্মু শোয়া থেকে উঠে বসে, আর আমি আম্মুকে এভাবে দেখে
বড় বড় চোখে তাকিয়ে আছি। আম্মু হাসি মুখে বলে, সত্যি 2 মাস পর তুই বিয়ে করবি? মেয়ে পছন্দ করেছিস? নাম কি মেয়ের? দেখতে কেমন? তুমি না শুয়েছিলে শরীর খারাপ বলে, হঠাৎ করে সুস্থ হয়ে গেলে কি করে? আহা, ওসব ছাড় তো। বল না, আমার বৌমা দেখতে কেমন? এখনো ওসব জানি না, বাট তোমার কথা রাখতে গিয়ে আমি 2 মাস পরেই বিয়ে করব। এর মধ্যে বিয়ে নিয়ে আর কোনো কথা বলবে না। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, খাবার খেয়েছিস? খেয়েছি। আচ্ছা, আমি রুমে যাচ্ছি। আর সারাদিন অফিসে কাজ করেছি, ক্লান্ত লাগছে বলেই আম্মুর কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে আসি। পরের দিন সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠি। আমার একটা সাইকেল আছে, সেটা দিয়ে রোজ অফিসে যাব বলে বের করে পরিষ্কার করে নেই। এরপর গোসল করে নাস্তা করে আম্মুকে বলি অফিসের জন্য রওনা দিই। হঠাৎ রাস্তায় দেখি ডেভিল দাঁড়িয়ে আছে। আমি ডেভিলের সামনে দিয়ে সাইকেল থামিয়ে বলি, কি হয়েছে স্যার, রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন? গাড়িটা খারাপ হয়ে গেছে। কার সাইকেল চুরি করে নিয়ে এসেছো? আমাকে কি আপনার চোর মনে হয় নাকি? এটা আমারই সাইকেল। সরো, আমি সাইকেল চালাচ্ছি, তুমি পিছনে বসো। এমন করে লিফট চাইছেন, মনে হচ্ছে আপনার সাইকেলে আপনি আমাকে লিফট দিচ্ছেন। ভদ্রভাবে বলুন লিফট লাগবে, তাহলে আমি ভেবে দেখব লিফট দেওয়া যায় কিনা আপনাকে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি আমাকে অর্ডার করছো? এখনো অফিস না তো শুরু হয়েছে, আর না আমি অফিসে আছি, আর না তো সাইকেলটা আপনার। ভালো করে বলুন, হয়তো আমি গেলাম। ওকে, তোমার সাইকেলে আমাকে লিফট দাও। সরি স্যার, আমিও আপনার মতো কাউকে আমার সাইকেলে লিফট দিই না। একা একা আসুন, টাটা। বলেই সোহা চলে যায়। কি ফাজিল মেয়ে রে বাবা! অফিসে যাবে, লিফট দিলে কি হতো? আমি ওর বস আর ও আমাকে বসগিরি দেখিয়ে গেল। যাই হোক, অফিসে আসি আগে, তারপর তোমার খবর নিচ্ছি। ড্রাইভারকে কল করে লোকেশন দিয়ে বলি যে গাড়ি ঠিক করে সেখানেই রাখতে। আর তারপর আমি একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসি। সোজা নিজের ক্যাবিনে এসে চেয়ারে বসে ল্যান্ডলাইন থেকে সোহাকে কল করে বলি আমার ক্যাবিনে আসতে। সোহা আসছি বলে। আমি বসে বসে অপেক্ষা করছি। একটু পর সোহা দরজায় নক করে বলে, কামিং সুন টুমরো, টাটা। আসতে পারি স্যার? ইয়েস, কাম। ভেতরে এসে স্যারের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলি। রাগে স্যারের চোখ লাল হয়ে আছে। আল্লাহ জানে রাস্তায় ওই ঘটনার জন্য এখন কি করে। কেন যে তখন পাকনামি করতে গেলাম। আজ সারা দিন কত কিছু সহ্য করতে হবে আল্লাহ জানে। স্যার আমার দিকে তাকিয়ে বলে, গিয়ে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসুন। রাস্তার একটা স্ট্রোপিড মেয়ের জন্য দাঁড়িয়ে থেকে একদম মাথাটা ধরে গিয়েছে। স্যার আপনি কি কথাটা আমাকে বললেন? হ্যাঁ, তোমাকেই বলছি। লিফট না দিয়ে এত কথা পেঁচালে কেন? কালকেরটা আজকে শোধবোধ। কালকে আপনি আমাকে লিফট দেননি, আজকে আমি আপনাকে লিফট দেইনি, কাটাকাটি হয়ে গেল। ইচ্ছে করছে মাথায় তুলে নিয়ে একদম নিচে ছুঁড়ে মারি। কেন স্যার? আমাকে কেন মাথায় তুলে ছুঁড়ে মারবেন? আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন স্যার। এই, তুমি কি তোতলা নাকি? হ্যাঁ, এত আমতা আমতা করো কেন? আর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে বললাম না যে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে? স্যার আমি তো আপনার পিএ, আর অফিসের কাজ রেখে আপনি আমাকে কফি বানাতে বলছেন? তুমি আমার পিএ, মানে আমার সকল কাজ তুমি করবে। সো এখন আর কথা না বলে যাও, আর আমার জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আসো। কি আর করার, পড়েছি ডেভিলের হাতে, না চাইলেও রাঁধুনি হতে হবে। কিছু না বলে চলে আসি কফি বানাতে। কাজ করতে থাকি আমি। কিছু সময় পর সোহা কফি বানিয়ে নিয়ে আসে। আমাকে কফি দিয়ে চলে যেতে নিলে আমি বলি, সোহা শোনো। জি স্যার বলুন। কাল থেকে তুমি আমার বাসায় কাজ করবে। তোমার কাজ হলো আমার আম্মুকে দেখাশোনা করা। অফিস ছুটির পর অপেক্ষা করো, আমার বাসা চিনিয়ে দেব। আমি তো অফিসে জব করি স্যার,
তাহলে আপনার বাসায় কেন আবার? অফিসের কোনো কাজ করতে হবে না, আমি যেটা বলেছি সেটাই হবে। আর হ্যাঁ, ভুলে যেও না এগ্রিমেন্টের কথা। এগ্রিমেন্টের কথা শুনে আর কিছু বলতে পারলাম না। মাথা নেড়ে নিজের ডেস্কে চলে আসি। অফিস টাইম শেষ হলে স্যারের জন্য অপেক্ষা করছি। একটু পর স্যার আসলে তার সাথে গাড়িতে উঠে বসি। স্যার গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময় পর একটা বিশাল বড় বাড়ির সামনে এসে গাড়ি থামায়। স্যার গাড়ি থেকে নেমে আমাকেও নামতে বলে। আমি গাড়ি থেকে নেমে স্যারের পেছনে পেছনে যেতে থাকি। স্যার কলিং বেল দিতেই একজন ভদ্র মহিলা এসে দরজা খুলে দেয়। আমাকে দেখে তাকিয়ে আছে আমার দিকে। স্যারকে বলে, আফ্রিদি, মেয়েটা কে? কাল থেকে তোমার সাথে থাকবে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আম্মু। ওর নাম সোহা। সোহা, এটা আমার আম্মু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমাকে ম্যাম বলা তো চলবে না, আন্টি বলে ডাকতে হবে। ঠিক আছে আন্টি। কি মিষ্টি দেখতে তুমি মা। এসো ভিতরে এসো, বাহিরে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভেতরে আসতে হবে না, বাসা চেনানোর জন্য নিয়ে এসেছি। এখন তুমি যাও, কাল সময় মতো চলে আসবে। চলে যাবে মানে? সারাদিন অফিসে কাজ করেছে, ক্ষুধা পেয়েছে না মেয়েটার? মা তুমি ভিতরে আসো, খাবার খাবে, তারপর আফ্রিদি তোমাকে তোমার বাসায় দিয়ে আসবে। না না আন্টি, আমি এখন কিছু খাবো না। বাসায় আম্মু হয়তো আমার জন্য চিন্তা করছে। সমস্যা নেই, কিছু সময়ের ব্যাপার, তুমি ভিতরে আসো তো। আন্টির কথা শুনে আমি স্যারের দিকে তাকাই। স্যার আমার দিকে তাকিয়ে ভেতরে চলে যায়। আন্টি আমার হাত ধরে ভেতরে নিয়ে এসে ওয়াশরুম দেখিয়ে বলে, যাও মা, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি মাথা নেড়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দেখি স্যার বসে খাচ্ছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আন্টি বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো মা। সোহা আমার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বসে পড়ে। আম্মু সোহাকে খাবার সার্ভ করে দিলে সোহা মাথা নিচু করে চুপচাপ খেতে থাকে। আমি খাওয়া শেষ করে উপরে যেতে নিলে আম্মু বলে, কোথায় যাচ্ছিস তুই? এখানে বস, একটু পরে সোহামাকে ওর বাসায় দিয়ে আসবি। আমার কাজ আছে, আমি পারবো না, আর ড্রাইভারকে বলে দিও পৌঁছে দিয়ে আসবে। আমি যখন বলেছি তুই দিয়ে আসবি, মানে তুই দিয়ে আসবি। থাক আন্টি, আমি একাই যেতে পারবো। স্যারকে শুধু শুধু কষ্ট করতে হবে না। কষ্টের কি আছে এখানে মা? কোনো কাজ নেই ওর, সারাক্ষণ অফিস আর রুমে কাটাবে। আর দেখো মুখটা কেমন করে আছে, মুখে যেন হাসি আসেই না। আম্মু, এখন একটু বেশি হয়ে যাচ্ছে, আর তোমার খাওয়া হলে চলো। এভাবে কথা বলছিস কেন? সোহামা এখন আমাদের বাসার মেহমান। না আন্টি, আমার হয়ে গেছে, আমি আজকে আসি, কাল তো আবার আসছি। আচ্ছা মা, যাও তাহলে, কালকে তোমার সাথে অনেক গল্প করব। সোহামা বাসার ভিতরে গেলে তারপর আসবি। কিছু না বলে গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে চলে আসি। গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেই। একটু পর সোহা এসে গাড়িতে উঠে বসে। আমি গাড়ি ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে সোহার বাসার সামনে চলে আসি। সোহা গাড়ি থেকে নেমে বলে, ধন্যবাদ স্যার আমাকে বাসায় পৌঁছে দেবার জন্য। আর আপনার আম্মুর কথাটা কিন্তু সত্যি, আপনি সব সময় মুখটা বাংলার পাঁচের মতো করে রাখেন। মাঝে মাঝে একটু হাসবেন, তাহলে শরীর মন দুটোই ভালো থাকবে। বলেই আমি এক দৌড়ে বাসার ভেতরে চলে আসি। ওখানে থাকলে এখন ওই ডেভিল আমাকে চিবিয়ে খেত। ফাজিল মেয়ে, কালকে তোমাকে পাবো না, আমাকে এসব বলা। কাল তোমার খবর করে ছেড়ে দেব। গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসি। কি রে আপু, আজকে বাসায় আসতে তো লেট হলো তোর? নিশ্চয়ই অফিস শেষ করে সিনেমা দেখতে গিয়েছিস। হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই, অফিসের কাজ একটু বেশি ছিল। আম্মু কি করছে? আম্মুর মাথা ব্যথা করছিল, তাই মাথা ব্যথা মেডিসিন খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আম্মুকে মনে হয় খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চেক আপ করা দরকার আপু। প্রায়ই আজকাল আম্মুর মাথায় যন্ত্রণা হয়। আচ্ছা মাস্টার শেষ হোক, বেতন পেলে আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাব। বলে রুমে এসে চেঞ্জ করে আম্মুর রুমে এসে দেখি আম্মু ঘুমিয়ে আছে। আম্মুর মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। আম্মুর অবস্থা দেখে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে
উঠে ফ্রেশ হয়ে বাসার থেকে বের হয়ে রওনা দেই স্যারের বাসার উদ্দেশ্যে। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। ডেভিলটা এতক্ষণে চলে গেছে মনে হয়। কলিং বেল দিতেই দেখি রাক্ষসটা দরজা খুলেছে। এখনো অফিস যায়নি কেন? ভাবলাম রাক্ষসটাকে আর দেখতে হবে না। সঙ্গ সেজে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। স্যার, আপনি এখনো অফিসে যাননি? আমি কখন অফিসে যাব সেটা তোমায় বলতে হবে? না না, আমি তা বলিনি। এখন তো আপনার অফিসে থাকার কথা, তাই বললাম। কথা কম বলে ভিতরে আসো, আর কিচেনে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করো। আমি সোহার হাত থেকে কফি নিয়ে সোহার দিকে তাকিয়ে আছি। কোমরে ওড়না গোজে একজন পাক্কা রাঁধুনি হয়ে গিয়েছে। তখনই আম্মু ড্রয়িং রুমে এসে বলে, এ কি মা, তোমার এই অবস্থা কেন? তুমি কি কিচেনে গিয়েছিলে নাকি? আসলে আন্টি, স্যার বলল তার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। আফ্রিদি, এটা কেমন কথা? বাসায় রান্না করার জন্য লোক আছে না? সোহা মা, তুমি আমার সাথে আসো। তোমার কাজ শুধু আমার সাথে গল্প করা। সোহা আম্মুর কথা শুনে আমার দিকে তাকায়। তারপর আমি কিছু না বলে কফিতে চুমুক দেই। আম্মু সোহাকে নিয়ে চলে যায়। আমি হৃদয়কে কল করে বলি যে আজকে আমি অফিসে আসব না, সবকিছু যেন ওই সামনে নেয়। তোমার বাসায় কে কে আছে মা? আমার আম্মু আর ছোট বোন। তোমার আব্বু নেই? আব্বু মারা গেছে কয়েক বছর হলো। একটা কথা জিজ্ঞেস করি আন্টি, যদি কিছু মনে না করেন? মনে করব কেন কিছু? বলো মা, কি বলবে? স্যার তো রাগে কেন? আর সত্যি আমিও ওনাকে এখনো হাসতে দেখিনি। ছোটবেলায় ওর আব্বু মারা যাবার পর থেকে সারাক্ষণ রুমের মধ্যে ছিল, কারোর সাথে মিশতো না। স্কুল, কলেজ, এমনকি ভার্সিটিতেও ওর কোনো বন্ধু ছিল না। তবে আমার ছেলের মনটা খুব ভালো। কারো কষ্ট দেখলে নিজে থেকে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করে। ওপরে যতটা কঠিন, ভিতরে তার থেকে অনেক নরম। আচ্ছা আন্টি, অনেক সময় হয়ে গেছে, আসুন সকালে নাস্তা করবেন। বলে আন্টিকে নিয়ে ডাইনিং রুমে চলে আসি। আন্টি একটা চেয়ারে বসে পড়ে। স্যারও এসে বসে পড়ে। আমি স্যার আর আন্টিকে খাবার সার্ভ করে দিই। তুমিও বসো মা, একসাথে সবাই খাই। সোহা মাথা নেড়ে বসে পড়ে। অতঃপর খাবার শেষ করে আমি হলরুমে এসে বসে ল্যাপটপ খুলে কাজ করছি। আম্মু আর সোহা আসে। কিরে, তুই আজকে অফিস যাবি না? অফিসে তেমন কাজ নেই আম্মু, হৃদয় সামলে নিতে পারবে। ও আচ্ছা, সোহামা চলো আমরা আমার রুমে গিয়ে গল্প করি। আম্মু সোহাকে নিয়ে নিজের রুমে চলে যায়। আমি কাজ শেষ করে রুমে এসে বসে আছি। দুপুর 1টা এখন। হঠাৎ নিচ থেকে সোহার চিৎকার শুনে দৌড়ে নিচে আসি। কিচেনে এসে দেখি সোহা হাত ধরে বসে আছে। আমি ওর কাছে গিয়ে হাত ধরে দেখি অনেকটা পড়ে গিয়েছে। কিভাবে হাত পড়লে তুমি? গরম তেল পড়েছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। সমস্যা নেই তাই না? কতটা পড়ে গেছে? তোমাকে আম্মু বারণ করছে না কিচেনে আসতে? এসো আমার সাথে। আমাকে আর কিছু বলতে না দিয়ে স্যার আমার হাত ধরে তার রুমে নিয়ে আসে। বেডে বসিয়ে দিয়ে ড্রয়ার খুলে একটা বক্স নিয়ে আসে। সোহার চিৎকার শুনে নিচে আসতে গেলে দেখি আফ্রিদি সোহাকে নিয়ে ওর রুমে যাচ্ছে। দরজার বাহিরে দাঁড়িয়ে দেখি ছেলে আমার সোহার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। মুচকি এসে নিজের রুমে চলে আসি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি স্যারের দিকে। আন্টি ঠিকই বলেছে, স্যার বাহিরে যতটা রাগী আর কঠিন, ভেতরে তার চেয়ে অনেক নরম। আমার হাতে ফু দিচ্ছে আর মলম লাগিয়ে দিচ্ছে। জ্বালা করছে বেশি? একটু একটু। আপনি এত কষ্ট করছেন কেন স্যার? সামান্য একটু পড়েছে, এমনিই ঠিক হয়ে যাবে। এমনি এমনি ঠিক হবে না। আচ্ছা, তোমার মন কোথায় থাকে বলো তো কাজের সময়? হ্যাঁ, ওদিন অফিসে গরম কফি পায়ে ফেলেছ, আবার আজকে তেল। একটু দেখে শুনে কাজ করতে পারো না তুমি? দেখেই করছিলাম। হাতের মধ্যে ফোঁটা ফোঁটা পানি ছিল, সেটাই মনে হয় তেলের মধ্যে পড়েছে, আর তাই এমন হয়েছে। এরপর থেকে কাজ করার সময় নিজের দিকে খেয়াল রাখবে, আর ভুল করেও কিচেনে যাবে না, মনে থাকবে? যদি কোনো কাজ না করি তাহলে আমি কেন এসেছি এখানে? আম্মুর সাথে গল্প করার জন্য তোমাকে আমার বাসায় এনেছি, আর এটাই তোমার কাজ। এর চেয়ে ভালো আমি তো অফিসেই কাজ করি। আই এম ইয়োর বস,
সো আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। ঠিক আছে ডেভিল স্যার বলেই আমি জিভে কামড় দিই। এই রে, মুখ ফসকে এটা কি বলে ফেললাম, এখন আমার কি যে হবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে স্যার কিছু না বলে আমাকে মেডিসিন খাইয়ে দিয়ে বলে রেস্ট করতে। আমি রুম থেকে বের হয়ে নিচে এসে ল্যাপটপ নিয়ে বসি। আম্মু এসে আমার পাশে বসে বলে, সোহা মাকে তোর কাছে কেমন লাগে? কেমন লাগে বলতে কি জানতে চাও আম্মু? না মানে আমার না সোহা আমার না খুব পছন্দ। যদি তোর মনে হয় আমি ঠিক, তাহলে আমি চাই সোহা তোর বউ হয়ে এই বাসায় সারা জীবন থেকে যাক। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না আম্মু? বেশি বেশি কেন হবে? আমার সোহাকে পছন্দ আর আমি চাই সোহাই তোর বউ হোক। আমি কাজ করছি আম্মু, তোমার এসব শুনতে ভালো লাগছে না। আর বলেছি না তোমায় যে 2 মাসের মধ্যে বিয়ে নিয়ে কোনো কথা বলবে না। আম্মু ভেঙচি কেটে চলে যায়। আমি মুচকি হেসে আবার কাজ করতে থাকি। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি দুপুর 1টা বেজে গেছে। তাড়াতাড়ি উঠে রুম থেকে বের হতে গেলে ডেভিল সামনে এসে দাঁড়ায়। ঘুম ভাঙলো ম্যাম আপনার? জি, মানে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আচ্ছা, এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো, টেবিলে খাবার দিচ্ছে, খাবে চলো। আমি মাথা নেড়ে বের হতে গেলে ডেভিল আমাকে বলে তার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে। আমি মাথা নেড়ে ওনার ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে ওনার সাথে নিচে চলে আসি। এরপর সবাই একসাথে খাবার খেয়ে নিই। 5টা বাজলে আমি সোহাকে ওর বাসায় দিয়ে আসি। এভাবেই কাটতে থাকে দিনগুলো। ব্যালকনি থেকে রুমে আসতেই দেখি মেঝেতে একটা কার্ডের মতো কিছু পড়ে আছে। হাতে নিয়ে দেখি সোহার আইডি কার্ড। আর 3 দিন পরেই সোহার বার্থডে, তাই মনে মনে ঠিক করলাম ওকে একটা সারপ্রাইজ দেব। আইডি কার্ডটা টেবিলের উপর রেখে বেডে এসে শুয়ে পড়ি। আপু, আম্মুর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আমার ভয় করছে। আম্মুকে হসপিটালে নিয়ে যেতে হবে। মাস শেষ হতে আর কয়দিন বাকি, বেতনটা পেলেই আম্মুকে হসপিটালে নিয়ে যাব। একটু তাড়াতাড়ি দেখ আপু, আমি আম্মুর কাছে গেলাম। বলেই সোনালি চলে যায়। আমি মাথায় হাত রেখে বসে আছি, কি করব বুঝতে পারছি না। আম্মুর শরীরের অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। দেখতে দেখতে আরো 2 দিন চলে যায়। রাত 10টায় আম্মু আর সোনালীকে নিয়ে খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। চোখটা মাত্র লেগেছে, হঠাৎ দেখে আমার পাশে ডেভিল বসে আছে। ভয় পেয়ে এক লাফে উঠে বসি। কিছু বলতে যাব তার আগেই ডেভিল আমার মুখে হাত রেখে বলে, চুপ, একদম চেঁচাবে না, আমার সাথে চলো। এত রাতে আপনি এখানে কেন? আর এত রাতে কোথায় যাব আপনার সাথে? গেলেই বুঝতে পারবে। আমি বাহিরে অপেক্ষা করছি। এই প্যাকেটে একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে বাইরে আসো। বলে আমার হাতে একটা প্যাকেট দিয়ে চলে যায়। আমি রুমের লাইট অন করে প্যাকেট খুলে দেখি একটা নীল রঙের শাড়ি, সাথে ম্যাচিং করে নীল চুড়ি, কানের দুল, এক পাতা টিপ আর বেলি ফুলের একটা মালা। এত রাতে এসব পরিয়ে কোথায় নিয়ে যাবে ডেভিল? ওনার বাসায় প্রায় 1 মাসের কাছাকাছি কাজ করছি। প্রথম প্রথম উনি রেগে কথা বললেও যত সময় গিয়েছে উনি ততই নরমভাবে কথা বলেছে। আমার খুব খেয়াল রাখে এখন। এতটুকু বিশ্বাস ওনার উপর হয়ে গেছে, উনি আমার ক্ষতি চান না। আমি শাড়ি পরিয়ে বাকি সব কিছু পরে রুম থেকে বের হয়ে দেখি উনি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সোহাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। ওকে দেখে মনে হচ্ছে নীল রংটা যেন ওর জন্যই তৈরি হয়েছে। তারপর হাতে থাকা মোবাইলের দিকে তাকিয়ে দেখি 12টা বাজতে আর 25 মিনিট বাকি আছে। সোহাকে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসতে বলি। সোহা গাড়িতে উঠে বসলে আমি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। এত রাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আমার উপর তোমার বিশ্বাস আছে সোহা? বিশ্বাস না থাকলে তো আপনি একবার বলতেই বাসা থেকে বের হয়ে আসতাম না। তাহলে চুপ করে বসে থাকো। সোহা আর কিছু না বলে চুপ করেই বসে থাকে। 20 মিনিট পর এসে পৌঁছাই নদীর পাড়ে। গাড়ি থেকে নেমে সোহা বলে, এত রাতে এখানে কেন স্যার? আর একটু সামনে চলো, তারপর সবকিছুই বুঝতে পারবে। আমি আর কিছু না বলে স্যারের সাথে হাঁটতে থাকি।
একটু সামনে আসতেই দেখি অনেকটা জায়গা জুড়ে লাইটিং করা। এক জায়গায় ঝাড়বাতি দিয়ে বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ সোহা। আমি এটা দেখে বেশ অবাক হলাম। স্যার, আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? প্রশ্ন করার সময় অনেক পাবে, আগে চলো কেক কাটবে, আর মাত্র 1 মিনিট বাকি আছে। মোমবাতি নিভেও না, তোমার জীবনে নতুন দিন এসেছে, আর সেই নতুন বছরটা এই মোমবাতির আলোর মতো আলোকিত হোক। নাও এবার কেক কাটো। সোহা মুচকি হেসে কেক কাটে। আমি কেকের এক টুকরো নিয়ে সোহাকে খাইয়ে দেই। সোহা কেক খাচ্ছে, তখন বললাম, আমাকে খাইয়ে দেবে না? আমি স্যারের কথা শুনে মুচকি হেসে কেকের ছোট্ট একটা টুকরো নিয়ে স্যারকে খাইয়ে দেই। স্যার তার পকেট থেকে একটা বক্স বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্মদিনের ছোট্ট একটা উপহার। তোমার আগামী প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটা সপ্তাহ, মাস, বছর অনেক অনেক সুন্দর কাটুক। হ্যাপি বার্থডে টু ইউ সোহা। আমি বক্সটা হাতে নিয়ে খুলে দেখি একটা স্বর্ণের নেকলেস। অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে বলি, এত দামি গিফট কেন স্যার? তোমার কাছে এই গিফটটা তেমন কিছুই না, আমি নিজে পছন্দ করে এনেছি। তোমার পছন্দ হয় কিনা বলো। ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু আপনি জানলেন কিভাবে আজ আমার বার্থডে? বললেন না তো স্যার। তোমার আইডি কার্ড থেকে। আচ্ছা এখন চলো, নদীর পাড়ে নৌকা রাখা আছে, তোমাকে নিয়ে ঘুরবো। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন স্যার? সব প্রশ্ন কি এখনই করে ফেলবে, নাকি পরের জন্য কিছু বাঁচিয়ে রাখবে? শুধু এই প্রশ্নের উত্তরটা চাই। আমার মতো সামান্য একটা মেয়ের জন্য আপনি এত কিছু কেন করছেন? সোহার কথা শুনে আমি মুচকি হেসে সোহার কাছে এসে ওর কাঁধে হাত রেখে বলি, কারণটা খুব সহজ। তোমাকে অনেকদিন থেকে বলবো করেই ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। আর বলার জন্য আজকের মতো এত সুন্দর মুহূর্ত আর আসবে না। সোহা, আমি তোমাকে ভালোবাসি। কবে থেকে কিভাবে এটা আমি জানি না। তোমার সাথে ঝগড়া করতে করতে কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। স্যারের কথা শুনে আমি 2 কদম পিছিয়ে যাই। স্যার আমাকে ভালোবাসে? আমি কি ঠিক শুনলাম? আমাকে চুপ করে থাকতে দেখে স্যার আবার বলে, কি হলো সোহা, চুপ করে আছো যে? আমি কি তোমার যোগ্য নই, নাকি আমি খুব খারাপ? যোগ্য আমি আপনার নই স্যার, আর আপনার মতো ভালো মানুষ খুব কম আছে। আপনার জন্য কত বড়লোকের মেয়েরা অপেক্ষা করছে। আমি গরিব মায়ের সন্তান, এত বড় স্বপ্ন আমি দেখতে চাই না স্যার। কোথায় আপনি আর কোথায় আমি, এটা কোনোভাবেই সম্ভব না। সবকিছু সম্ভব সোহা। আমি কখনো কাউকে ভালোবাসি না, আর কাউকে নিয়ে স্বপ্নও দেখিনি। আমার জীবনে তুমি আসার পর আমি বুঝতে পেরেছি ভালোবাসা কি। তুমি আমাকে ফিরিয়ে দিও না সোহা, আই রিয়েলি লাভ ইউ। কিন্তু স্যার এটা সম্ভব না। আমি আপনার একজন কর্মচারী, দয়া করে এত বড় স্বপ্ন আমাকে দেখাবেন না। আমি মাটিতে শুয়ে হয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়াতে চাই না। আকাশের চাঁদ মাটিতে পড়ে বলেই চারপাশ এত সুন্দর লাগে। সোহা, আমি তোমাকে ভালোবাসি, এটা মিথ্যা নয়। প্লিজ সোহা, আমাকে তুমি ফিরিয়ে দিও না। এটা আপনার কিছু সময়ের মোহ স্যার। মোহ কেটে গেলে ভালোবাসা শেষ হয়ে যাবে। আমার ভালোবাসা কোনো মোহ নয়। তোমার জন্য কি করতে পারি দেখো তাহলে। বলেই টেবিলে থাকা ছুরিটা হাতে নিয়ে চালিয়ে দিলাম। মুহূর্তের মধ্যেই হাত থেকে রক্ত মাটিতে পড়তে থাকে। সোহা এটা দেখে দৌড়ে এসে ওর শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, কামিং সুন টুমরো। পাগল হয়ে গেছেন আপনি? কি করেছেন হাতের? এমন পাগলামি কেন করলেন? তাতে তোমার কি? আমি বাঁচি না মরি তাতে তোমার কি আসে যায়? আমার আসে যায়, কারণ আমি আপনাকে ভালোবাসি। কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি আপনাকে। আপনার কেয়ার, আপনার এত যত্ন নেওয়া কখন কিভাবে আপনাকে ভালোবাসতে বাধ্য করেছে আমি জানি না, কিন্তু আপনার আর আমার অবস্থান কখনো সেটা বলতে দেয়নি। আর কিছু না বলে সোহাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। সোহা আমার বুকে মাথা রেখে কান্না করছে। আই লাভ ইউ সোহা। হুম, আমি বলেছি আই লাভ ইউ সোহা।
শুনেছি। সোহার কথা শুনে আমি সোহাকে বুক থেকে তুলে রাগী কণ্ঠে বলি, আমি তোমাকে আই লাভ ইউ বলছি আর তুমি হুম হুম শুনেছি এসব বলে যাচ্ছ। ও হ্যাঁ, আই লাভ ইউ টু স্যার। না স্যার নয়, আই লাভ ইউ টু আফ্রিদি। আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আমি আর কিছু না বলে শক্ত করে সোহাকে জড়িয়ে ধরি। দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছি। কিছু সময় পর সোহাকে বুক থেকে তুলে ওর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াই। সোহা চোখ বন্ধ করে নেয়। এরপর সোহার হাত ধরে নদীর পাড়ে চলে আসি। নদীর পাড়ে এসে আমার চোখ কপালে। নদীর পাড়ে একটা নৌকা বাঁধা। নৌকাটা অনেক রকমের ফুল আর বেলুন দিয়ে সাজানো। নৌকার ঠিক মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে বড় করে লাফ বানানো, আর তার মাঝে লেখা ভালোবাসি তোমায় সোহা। এটা দেখে আমি আফ্রিদির দিকে তাকিয়ে বলি, এত কিছু কখন করলে তুমি? আমি কিছুই করিনি, আমি শুধু বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। যা করার লোক এসে করে দিয়ে গেছে। পছন্দ হয়েছে তোমার? ভীষণ পছন্দ হয়েছে, তবে ভাবছি আমার ডেভিল বসটা এত রোমান্টিক হলো কিভাবে? আমার ফাজিল পিয়ে যেভাবে ভদ্র হয়ে গেছে সেইভাবে এখন চলো, নৌকা দিয়ে কিছু সময় ঘুরবো। আমি মাথা নেড়ে আফ্রিদের হাত ধরে নৌকায় উঠে বসি। আফ্রিদি নৌকার মাথায় গিয়ে বইটা হাতে নেয়। আমি গিয়ে ওর সামনে বসে ওর বুকের সাথে আমার পিঠে হেলান দিই। আফ্রিদি বইটা নিয়ে নৌকা চালাতে থাকে। তুমি নৌকাও চালাতে পারো? লাইফে সবকিছুই শিখে রাখতে হয়, কখন কোনটা কাজে লেগে যায় খেয়ে জানে। তা আর কি কি শিখেছে শুনি? কম বেশি অনেক কিছুই। দুজন কথা বলতে বলতে অনেক সময় নৌকা দিয়ে ঘুরেই। কিছু সময় পর নৌকা পাড়ে ভিড়িয়ে সোহার হাত ধরে উপরে উঠে আসি। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি রাত 3টা বেজে গিয়েছে। সোহাকে নিয়ে গাড়ির কাছে চলে আসি। দুজনে গাড়িতে উঠে বসি। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি সোহার বাসার সামনে। সোহা গাড়ি থেকে নেমে যাওয়ার আগে আমি ওর কপালে চুমু দেই। সোহা মুচকি হেসে আমাকে বিদায় দিয়ে বাসার ভিতরে চলে যায়। অতঃপর আমি বাসায় চলে আসি। বাসার মেইন দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখি আম্মু সোফায় বসে আছে। আমাকে দেখে বসা থেকে উঠে আমার সামনে এসে রহস্যময় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এত রাতে কোথা থেকে আসলি তুই? মানে আম্মু ওই আর কি। তুই কবে থেকে তোতলানো শুরু করলি? তোতলাবো কেন আম্মু, আসলে ঘুম আসছিল না, তাই একটু বাইরে থেকে ঘুরে আসলাম। আচ্ছা, ঘুরতে গেলে গালে বুঝি লিপস্টিকের দাগ আসে? আম্মুর কথা শুনে আমি গালে হাত দেই। আম্মু শব্দ করে হেসে দেয়। আমি পকেট থেকে মোবাইলটা বের করে দেখি গালে কোনো লিপস্টিকের দাগ নেই। আম্মু হাসতে হাসতে বলে, কি আব্বাজান, গালে লিপস্টিকের দাগ নেই? কই না তো আম্মু, তুমি মিথ্যে কেন বললে? তুই সত্যিটা বলছিলি না, তাই এবার সত্যিটা বল তো। না আসলে আম্মু সোহার বার্থডে ছিল আজকে, তাই ওকে সারপ্রাইজ দেবার জন্য ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। শুধু সারপ্রাইজ দিতে, নাকি নিজের মনের কথাও বলার জন্য? হ্যাঁ আম্মু, আর সোহাকে কিভাবে যে ভালোবেসে ফেলেছি বুঝতে পারিনি। আজকে আমার মনের কথা সোহাকে বলে দিয়েছি। সত্যি? সোহা কি বলল? প্রথমে রাজি হয়নি, পরে বলেছে আমাকে ও ভালোবাসে। তাহলে তো খুব তাড়াতাড়ি তোদের বাসায় গিয়ে তোদের বিয়ে ঠিক করতে হয়। আমি কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরি। আম্মু আমার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা হয়েছে, এবার গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়ে গেছে। আমি আর কিছু না বলে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ি। কিছু সময়ের মধ্যে ঘুমের দেশে হারিয়ে যাই। আপু, আম্মু কেমন যেন করছে, তাড়াতাড়ি ওঠ আপু। আহা সোনালি, যত কাল রাতে অনেক ঘুমিয়েছি, একটু ঘুমাতে দে, বিরক্ত করিস না। আপু
আম্মু কেমন যেন করছে, তাড়াতাড়ি ওঠ আপু। সোনালির কথা শুনে চোখ থেকে মুহূর্তেই ঘুম উধাও হয়ে যায়। তাড়াতাড়ি উঠে সোনালীকে নিয়ে আম্মুর রুমে এসে দেখি আম্মু বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আম্মু, কি হয়েছে তোমার? এই আম্মু কথা বলো, কি হয়েছে আম্মু? সোনালী বাহিরে গিয়ে দেখ কাউকে পাস কিনা। আম্মুকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। সোনালী বাহিরে চলে যায়। আমি আম্মুর হাত ধরে কান্না করছি আর আম্মুকে ডাকছি। একটু পর বাড়িওয়ালা চাচাকে নিয়ে আসে সোনালী, আম্মুকে ধরে গাড়িতে তুলে দেয়। আম্মুকে নিয়ে হসপিটালে চলে আসি। ডক্টর আম্মুকে একটা কেবিনে নিয়ে বেডে শুইয়ে দিয়ে ইঞ্জেকশন দিয়ে দেয়। আম্মু শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ডক্টর এসে বলে আগামী 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আম্মুকে আর বাঁচাতে পারবো না। আমি জিজ্ঞেস করি কত টাকা লাগতে পারে। ডক্টর বলল 4 থেকে 5 লক্ষ টাকার মতো। আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি। এতগুলো টাকা কোথায় পাবো? সোনালী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আপু তুই একটা কিছু কর, আম্মুর কিছু হয়ে গেলে আমরা তো সবকিছু হারিয়ে ফেলবো, কিছু একটা কর আপু। তুই চিন্তা করিস না বোন, আমি আম্মুর কিচ্ছু হতে দিব না। তুই আম্মুর পাশে থাক, আমি টাকার ব্যবস্থা করছি। বলে সোনালীকে রেখে হসপিটাল থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে আসি। পুরো বাসা খুঁজে ছোট্ট একটা মাটির ব্যাংক ভেঙে সবকিছু মিলিয়ে 25,000 টাকা হয়। কি করব বুঝতে পারছি না। একবার ভাবলাম আফ্রিদিকে কল করে বলি, পরে আবার মনে হলো ও কি ভাববে, তাই আর কল করলাম না। অনেক জায়গায় টাকা খুঁজেও পেলাম না। বাসায় এসে রুমে বসে কান্না করছি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আফ্রিদি কল করেছে। চোখের পানি মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করে কল রিসিভ করে বলি, বলো। তুমি আজ এখনো আসলে না যে? আমি আজকে আসতে পারবো না, বাসায় একটু কাজ আছে। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি কান্না করছো? কি হয়েছে? বাসায় সবকিছু ঠিক আছে তো? কই, আমি কান্না করছি না তো। পরে কথা বলবো, রাখছি। সোহা কল কাটবে না। কি হয়েছে বলো আমাকে। আন্টি ঠিক আছেন তো? নিজেকে আর ধরে রাখতে পারলাম না, শব্দ করে কান্না করে দিই। আমাকে এইভাবে কান্না করতে দেখে আফ্রিদি ঘাবড়ে যায়। কি হয়েছে সোহা, তুমি এভাবে কান্না করছো কেন? আম্মু, কান্না না করে বলো আমাকে, কি হয়েছে আন্টির? আম্মু হসপিটালে, আম্মুর অবস্থা ভালো না। ডক্টর বলেছে 1 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আম্মুকে বাঁচাতে পারবো না। আর 10 মিনিট সময় আছে ডক্টরের দেওয়া সময়ে। তুমি আমাকে আগে কেন বলনি? আচ্ছা তুমি কান্না থামিয়ে হসপিটালে যাও আর আমাকে মেসেজ করে লোকেশনটা দাও, আমি আসছি, ঠিক আছে? সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আফ্রিদিকে হসপিটালের ঠিকানা দিয়ে বাসা থেকে বের হয়ে সিএনজি নিয়ে চলে আসি হসপিটালে। হসপিটালে আসতে সোনালী আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে। কান্না করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। আমি যার অফিসে কাজ করি সে আসছে। আম্মুর অপারেশন হবে, আম্মু আবার ঠিক হয়ে যাবে। আর কিছু করতে হবে না আপু, আম্মু সারা জীবনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। সোনালীর কথা শুনে স্তব্ধ হয়ে যায়, পুরো শরীর পাথর হয়ে যায়। কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি। শুধু চোখ থেকে অঝোর ধারায় পানি গাল গড়িয়ে পড়ছে। মেঝেতে বসে পড়ি, সোনালী জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছি। সোনালী আমাকে ধাক্কা দিয়ে বলে, আপু আম্মু নেই, আমরা আম্মুকে বাঁচাতে পারিনি। হসপিটালে এসে রিসেপশনের একজনকে জিজ্ঞেস করতেই কেবিন নাম্বারটা বলে দেয়। আমি দৌড়ে কেবিনের সামনে আসতেই সোহার বোনের কথা শুনে থমকে যাই। কারো শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখি আফ্রিদি দাঁড়িয়ে আছে। সোনালীকে ছেড়ে দিয়ে আফ্রিদির সামনে এসে বলি, আমার আম্মু আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। বলে কান্না করতে করতে আফ্রিদিকে জড়িয়ে ধরি। সোহা আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। কি বলবো আমি জানি না। একটু পর সোহা আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে ওর আম্মুর কেবিনে চলে যায়। আমিও পিছনে পিছনে কেবিনে চলে আসি। সোহা আর সোনালী ওদের আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। কি বলবো আর কি করব বুঝতে পারছি না। তখন আমি আম্মুকে কল করে সবকিছু বলি। আম্মু বলে যে আমি আসছি। তারপর আম্মু একটু পরেই চলে আসে হসপিটালে। কিরে সোহামা, আর ওর বোন কোথায়? কেবিনের ভিতরে কান্না করছে। আমি কি করব বুঝতে পারছি না। তুই ওনাকে নিয়ে যাবার ব্যবস্থা কর, আমি দেখছি ওদের।
আমি ঠিক আছে বলে নিচে চলে আসি। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছি। হঠাৎ মাথায় কারো হাত পড়তেই পেছনে তাকিয়ে দেখি আন্টিকে জড়িয়ে ধরে কান্না করছি। কান্না করো না মা, সবাইকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। কান্না করলে তোমার আম্মুর আত্মা কষ্ট হবে। আর তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার বোনকে কে সামলাবে বলো? সোনালি মা, আমার কাছে এসো। সোনালি এসে আন্টিকে জড়িয়ে ধরে কান্না করছে। দুই বোনকে আন্টি বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছু সময় পর সবকিছু শেষ করে সোহার আম্মুর লাশ নিয়ে চলে আসি ওদের বাসায়। সকল কিছু শেষ করে আন্টির ফোন শেষ করে সোহাদের বাসায় চলে আসি। সোহা পাথর হয়ে বসে আছে। সোনালি কান্না করতে করতে আম্মুর কোলেই ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে সোহার পাশে বসে ওকে বুকে জড়িয়ে ধরি। সোহা চুপচাপ আমার বুকে মাথা রেখে বসে আছে। আফ্রিদি, ওদের আর এখানে থাকতে হবে না। আজ থেকে সোহামা আর সোনালি আমাদের সাথে আমাদের বাসায় থাকবে। ঠিক আছে আম্মু, দুজন মনে হয় কিছুই খায়নি। তুমি ওদের একটু দেখো, আমি বাহির থেকে কিছু খাবার নিয়ে আসছি। বলেই আমি বাইরে এসে একটা হোটেল থেকে কিছু পরাটা আর সবজি নিয়ে বাসায় চলে আসি। সোনালি ঘুম থেকে উঠে গিয়েছে। আম্মু সোনালিকে খাইয়ে দিচ্ছে, আর আমি সোহার সামনে বসে থেকে ওকে খেতে বললে ও বলে যে খাবে না। তারপর আমি এক প্রকার জোর করেই সোহাকে অল্প খাইয়ে দেই। কিছু সময় পর সোহা আর সোনালিকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। যাও মা, তোমরা গিয়ে গোসল করে এসো। এরপর কিছু সময় রেস্ট করবে। আর একদম মনে করবে না তোমাদের মা নেই, আমি তো আছি। আফ্রিদি আমাকে ধরে ওর রুমে নিয়ে আসে। ব্যাগ থেকে একটা ড্রেস বের করে দিয়ে আমাকে ওয়াশরুমে দিয়ে ও বাইরে চলে আসে। আমি ঝর্ণা ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করছি। এতদিন বাবা নামের বটগাছটা ছিল না, আজ মা নামের মমতাটাও মাথার ওপর থেকে সরে গেল। আমার জন্য সব হয়েছে। আমি যদি আফ্রিদিকে আরো আগে কল করতাম তাহলে হয়তো আমার আম্মু আজ আমাদের মাঝে বেঁচে থাকতো। বসে বসে কান্না করছি। বেশ অনেকটা সময় পর সোহা গোসল করে বের হয়। আমি সোহাকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিয়ে ওর চুল মুছে দেই। সকালে ওর চুলগুলো আশ্রয়ে ওকে ধরে আমার বেডে শুইয়ে দেই। আমি সোহার মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। সোহা আমার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ে। আমি সোহার কপালে চুমু দিয়ে উঠে ব্যালকনিতে চলে আসি। ঘুম ভাঙে সন্ধ্যায়। ঘুম থেকে উঠে দেখি আফ্রিদি আমার পাশে বসে বসে ল্যাপটপে কিছু একটা করছে। আমাকে উঠতে দেখে বলে, ঘুম ভেঙেছে তোমার? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। সোহা মাথা নেড়ে ওয়াশরুমে চলে যায়। সোনালি মামুনি, তোমার আমাদের বাসায় থাকতে সমস্যা হবে না তো? না আন্টি, এত বড় বাড়িতে থাকতে সমস্যা হবে কেন? তুমি এবার কোন ক্লাসে পড়ছো মামুনি? ক্লাস 9 আন্টি। আচ্ছা, কিছুদিন যাক, তারপর এখান থেকেই স্কুলে যাবে। আমি ফ্রেশ হয়ে আসলে আফ্রিদি আমাকে নিয়ে নিচে চলে আসে। সোনালি আন্টির সাথে বসে কথা বলছে। আফ্রিদি আমাকে ধরে ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসিয়ে দেয়। নিজে একটা প্লেটে খাবার সার্ভ করে নিজের হাতে আমাকে খাইয়ে দিতে থাকে। কয়েক লোকমা খাওয়ার পর আমি বলি আর খাবো না, কিন্তু আফ্রিদি আমার কথা না শুনে জোর করে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে আমি এসে আন্টির পাশে বসি। আন্টি আমাকে বুকে জড়িয়ে নেয়। দুই বোন আন্টির বুকে মাথা রেখে বসে আছি। এরই মধ্যে কেটে যায় আরও 3 মাস। সোহা আর সোনালি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। সোনালিও স্কুলে যাওয়া শুরু করেছে। সোহা আম্মুর সাথে বসেই গল্পেই সময় কেটে যায়। আর এদিকে আমি অফিস আর বাসা নিয়ে সময় কাটাচ্ছি। একদিন বিকেলে সবাই বসে গল্প করছি। আম্মু আমাকে আর সোহাকে উদ্দেশ্য করে বলে, আমি চাইছিলাম এবার তোদের বিয়েটা দিয়ে দিতে। আমার তো বয়স হচ্ছে, তোমাদের সুখে দেখে মরতে চাই। আম্মু আবার উল্টাপাল্টা কথা বলছো। মৃত্যু কখন আসবে
তার কি ঠিক আছে? বিয়ে বিষয়টা এবার ভাবলে হয় না? সোহামা, তোমার কোনো আপত্তি আছে? আমি কি বলবো আম্মু, আপনি যা বলবেন তাই করব। আফ্রিদি, তুই কি বলিস? তুমি যা চাও তাই হবে আম্মু। আলহামদুলিল্লাহ, তাহলে এই শুক্রবার তোমাদের বিয়ে হচ্ছে, আর 4 দিন বাকি আছে। কাল সোহা আর সোনালি মাকে নিয়ে বিয়ের শপিং করে আয়, আর বিয়ের কার্ডও ছাপাতে দিয়ে আয়। আমার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছুর যেন কমতি না থাকে। আমি কল করে প্যান্ডেলের ছেলেদের বলছি, ওরা এসে সবকিছু করে দিয়ে যাবে। তাহলে এখনই কল কর, কাল থেকে সবকিছু শুরু করো। আমি ঠিক আছে বলে প্যান্ডেলের ছেলেদের কল করে সবকিছু বুঝিয়ে দেই। পরের দিন সোহা আর সোনালিকাকে নিয়ে চলে আসি শপিং করতে। বিয়ের জন্য সবকিছু কেনাকাটা করে চলে আসি বিয়ের কার্ড ছাপাতে। সবকিছু লিখে দিয়ে সোহা আর সোনালিকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে গাড়িতে করে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আন্টির কথা মনে পড়ছে, তাই না? আম্মু থাকলে আজ কত খুশি হতো। আন্টি দৌড় আকাশের তারা হয়ে তোমাকে ঠিক দেখছে। তুমি এভাবে কান্না করলে আন্টির কষ্ট হবে না? কিছু না বলে আফ্রিদিকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দিই। আফ্রিদি কিছু সময় পর ওর বুক থেকে তুলে চোখের পানি মুছে বলে, একটু পর গায়ে হলুদ, আর নতুন বউ যদি এভাবে কান্না করে সবাই তো ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করছি। আমাকে না আবার সবাই গণধোলাই দেয়। আফ্রিদের কথা শুনে ফিক করে হেসে দিই। আফ্রিদি আমার কপালে চুমু দিয়ে বলে, এই তো লক্ষ্মী মেয়ে, তোমার ঠোঁটে সবসময় হাসি মানায়। আচ্ছা যাও, পার্লার থেকে মেয়েরা এসেছে তোমাকে সাজাতে, গিয়ে সেজে নাও, আর বেশি সময় বাকি নেই। বলেই আফ্রিদি চলে যায়। আমি রুমে এসে দেখি 2 মেয়ে এসেছে পার্লার থেকে। আমাকে ওরা সাজিয়ে দেয়। কিছু সময়ের মধ্যে সাজানো শেষ হলে কিছু মেয়ে আমাকে স্টেজে নিয়ে আসে। কিছু সময় পর আফ্রিদিও স্টেজে এসে আমার পাশে বসে পড়ে। দেখতে দেখতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যায়। এরপর সবাই মিলে আনন্দ করতে থাকি। পরের দিন খুব ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে যায়। আমার কিছু কাজিনরা সোহাকে আমার রুমে নিয়ে যায়। আমি হৃদয় সাহেবের সাথে কিছু সময় কথা বলে রুমে আসতে গেলে তখন সোনালি সহ আমার কিছু কাজিনরা আমাকে আটকায়। কি হলো, এভাবে আমাকে আটকালে কেন? ঠিক আছে, তোমাদের সবার জন্য এতগুলো দোয়া করে দিলাম, তোমরা খুশি থাকো। এবার যাই আমি। আচ্ছা, তা তোমাদের আবদারটা কি শুনি আগে। আপনি এই শহরের টপ বিজনেসম্যান, আপনার কাছে বলতে হবে কেন? আপনি আমাদের সবাইকে খুশি হয়ে 1050 দিলেই হবে। 50,000 টাকা? কেয়ার করার ইচ্ছা না থাকলেও ভিতরে যাবার জন্য টাকা দিতে হয়। টাকা পেয়ে সবাই নাচতে নাচতে চলে যায়। আমিও দরজা খুলে ভেতরে চলে আসি। ভেতরে ঢুকে দরজা বন্ধ করতেই সোহা বেড থেকে নেমে আমাকে সালাম করতে গেলে আমি সোহাকে ধরে বুকে জড়িয়ে ধরে বলি, তোমার বরের এত বড় বুক থাকতে পায়ে কেন হাত দিচ্ছ? বাসর রাতে বরকে সালাম করতে হয়, তাই করছিলাম। কোথায় লেখা আছে? এসব মানুষ বানিয়েছে। সবাই তো বলে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। মানুষের কথা শুনে লাভ নেই। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর ছেলেদের পায়ের নিচে শুধু জুতা থাকে। আচ্ছা ডেভিল বস, বুঝেছি। চলো নতুন জীবন শুরু করার আগে যে আল্লাহ আমাদের এক করে দিয়েছে তার শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ে নতুন জীবন শুরু করি। সোহাকে নিয়ে উজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নতুন জীবন শুরু করি। সোহাকে কোলে নিয়ে বেডে চলে আসি। সোহাকে শুইয়ে দিয়ে আমিও ওর পাশে শুয়ে পড়ি। আফ্রিদি আমার পাশে শুয়ে কপালে কপাল ঠেকিয়ে আমার চোখে তাকিয়ে আছে।
চার চোখ নিজেদের দেখতে খুব ব্যস্ত। কিছু সময় পর আফ্রিদি আমার নাকে ওর নাক দিয়ে স্লাইড করে। এরপর ওর গাল আমার গালের সাথে ঘষা দিতেই ওর মুখে থাকা ছোট্ট ছোট্ট দাঁড়ের খোঁচা আমার গালে লাগতেই পুরো শরীর কেঁপে ওঠে। নিঃশ্বাস মুহূর্তেই ভারী হয়ে যায়। চোখ বন্ধ করে নেই। আফ্রিদি আমার কপালে চুমু খায়। এরপর চার ঠোঁট এক করে দেই। একে অপরকে ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে যায়। এরপর কি হতে পারে বুঝে নেন। লেখক সাহেব এখনো অবিবাহিত, তাই লিখতে পারেনি। সবাই লেখক সাহেবের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যায়। আর গল্প শুনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্প কেমন হয়েছে। আপনাদের এক একটা কমেন্ট আমাদের গল্প লিখতে আরো বেশি উৎসাহিত করে। সবাই বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন, তবেই নতুন নতুন গল্প আপনাদের উপহার দিতে পারবো। গল্পটা এখানেই শেষ হলো। আবার খুব তাড়াতাড়ি নতুন গল্পের সাথে দেখা হচ্ছে। আর অবশ্যই চোখের বালি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই এতটা সময় আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ, বদমাইশির চাইতে বিয়ে উত্তম বাণীতে আমাদের রাইটার আবির আসিফ। আল্লাহ হাফেজ।